সেনাবাহিনী কি সরকারের সাথে এখন এমন একটা আপোষ রফায় যেতে চাইছে যে তারা সেনাবাহিনীর ভেতর থাকবেন, সেনাবাহিনীর নজরদারিতে থাকবেন, হেফাজতে থাকবেন, আর বিচারের মতো বিচার চলবে, তারপর বিচারে যারা দোষী সাব্যস্ত হলে তারপর তাদেরকে সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে এবং তারা শাস্তি পাওয়া শুরু করবেন, এমন একটা ব্যবস্থাপনায় যেতে চাইছে? তো সেটা কি আসলে বাংলাদেশের বেসামরিক আদালতের বিচারক, কৌশলী, তারা কি সেনানিবাসের ভেতরে গিয়েই আলাদা করে এই বিচার চালালে সেই বিচার কি আসলে ন্যায়সঙ্গত বিচার হবে? সেই বিচার কি নিরপেক্ষ থাকতে পারবে, নাকি সেই বিচারের উপর বাংলাদেশের সেনাবাহিনী একটা চাপ সৃষ্টি করবে? শেখ হাসিনার শাসনামলে গুম, খুন এবং বন্দি করে এনে নির্যাতনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এবং যাদের মধ্যে বর্তমানে কর্মরত 15 জনকে সেনা হেফাজতে আনা হয়েছে বলে সেনা সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সেনা হেফাজতে আনা সার্ভিং অফিসারদেরকে, যাদের মধ্যে একজন জেনারেলও আছেন, তাদেরকে কি পুলিশের হাতে তুলে দেওয়া হবে? তাদেরকে কি আদালতে উপস্থাপন করা হবে? এসব নিয়ে নানা জল্পনা কল্পনা এবং একেবারে দৃশ্যমানভাবেই সেনা কর্তৃপক্ষের সঙ্গে সিভিলিয়ান কর্তৃপক্ষের, সরকারের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টানাপোড়েন, এই সব চলার মধ্যে এখন এটা পরিষ্কার হয়েছে যে কোনো সিভিলিয়ান আদালতে, ব্লাডি সিভিলিয়ানের আদালতে আর্মি অফিসাররা যে হাজিরা দেবেন না, সেই বিষয়টা আদায় করে এনেছেন ওয়াকার বাহিনী, ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী। দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম যে জেনারেলরা ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর 56 জন জেনারেলই, যে তাদের কোনো রকম জানাশোনার বাইরে হঠাৎ করে কি করে এমন একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যেতে পারলো, যেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তি হিসেবেই বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনটা পরিবর্তনও আনা হয়েছে 8 তারিখে এই গ্রেফতারি পরোয়ানা জারির আগে, যে যেই মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সাথে সাথে তিনি আর সরকারের কোনো কাজে থাকতে পারবেন না, তার মানে তিনি আর আর্মি অফিসার হিসেবে গণ্যই হবেন না। তো সেনাবাহিনীর ভেতরে একেবারে তরুণ অফিসার থেকে শীর্ষ জেনারেলদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে যে তার মানে অভিযুক্ত করা মাত্র সেনাবাহিনীর সকল সুযোগ সুবিধা, আশ্রয়, সুরক্ষা হারাতে যাচ্ছেন এই সব সেনা কর্মকর্তারা, এবং সেনাবাহিনী সেটা এক রকমের বসে বসে দেখছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা যে কোনো আদালত এখন সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে, এবং তাতেই সেনা আইনে নয় বরং বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারের সুযোগ হয়ে যেতে পারে এবং সেনাবাহিনী তাদেরকে আর কোনো সুরক্ষাই দেবে না। এই নিয়ে নানা রকম শঙ্কা আশঙ্কার মধ্যে বিশেষভাবে সরকারের ভেতর চরম ভয় ছড়িয়ে পড়ে যে যে কোনো সময় সেনাবাহিনীর ভেতরে এই ক্ষোভ আর হতাশা জরুরি অবস্থা জারির কারণ হয়ে উঠতে পারে। ভয়টা এমন রকমের বাড়াবাড়ি পর্যায়ে যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার খোদা বক্স চৌধুরী, যিনি পুলিশের সাবেক আইজিও ছিলেন, সেই খোদা বক্স চৌধুরী শনিবার রাতে হঠাৎ ক্যান্টনমেন্টের ভেতর কিছু এপিসি এপাশ থেকে ওপাশে যাচ্ছিল, মানে তাদের টহল এলাকা পরিবর্তনের জন্য মুভ করছে, খবর পাওয়া মাত্র তিনি ফ্রান্সে পিনাকি ভট্টাচার্যকে ফোন করে বসেন এবং বলেন যে পিনাকি ভট্টাচার্য যেন সরকারকে রক্ষায় এগিয়ে আসেন এবং রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক দেন বাংলাদেশের বিপ্লবী তরুণ জনতার উদ্দেশ্যে যে যাতে তারা রাস্তায় নেমে এসে সেনাবাহিনীকে ঠেকায় জরুরি অবস্থা জারি থেকে। এবং রাস্তায় ট্যাঙ্ক নেমে গেছে, এবং আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন যে তখন পিনাকি ভট্টাচার্য, প্রিয় দেশবাসী, আপনারা দলে দলে সকল ছাত্রাবাস থেকে নেমে আসুন, মাদ্রাসা থেকে নেমে আসুন বলে তিনি ডাক দিয়ে বসেন। মানে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, এর
চেয়ে দুর্ধর্ষ উদাহরণ আমি সাম্প্রতিক সময়ে দেখি নাই। মানে যে ক্যান্টনমেন্টে দুটো গাড়ি এদিক ওদিক হয়েছে আর সরকারের একেবারে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী তিনি ভেবে বসে গেছেন যে জরুরি অবস্থা জারি হয়ে গেছে, তিনি ফ্রান্সের দ্বারস্থ হয়েছেন যে আপনি ঠেকান জরুরি অবস্থা। তো এই রকম একটা ভয়াল পরিবেশে যখন আসলে একটা ভয় আতঙ্কে সরকার কাঁপছে, যে আর্মি অফিসারদের বিরুদ্ধে মামলা হয়েছে, আর্মির জেনারেলরা খেপেছে, এখন আর্মি প্রতিশোধ নিয়ে ছাড়বে, এই ইউনূস সরকারের পতন ঘটিয়ে ছাড়বে, জরুরি অবস্থা জারি করে ছাড়বে, এই আতঙ্কে এখন সরকার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করে বলেছে যে সেনানিবাসের ভেতরে একটা অস্থায়ী কারাগার হবে। এখন এই অস্থায়ী কারাগারে কাকে রাখা হবে সে বিষয়ে পরিষ্কার করে সরকার এখনো কিছু না জানালেও এটা বোঝাই যাচ্ছে যে ব্লাডি সিভিলিয়ানদের আদালতে আসবেন না আর্মি অফিসারেরা, সেটা দফা রফা হয়ে গেছে। এবং সেই আপোষ রফা হওয়ার ফলশ্রুতিতেই সরকারকে এখন বলতে হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর একটা সাব জেল হবে এবং সেই সাব জেলে আসলে এই 15 জন সেনা কর্মকর্তা যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সেনা সদর জানিয়েছে, সার্ভিং অফিসার, তারা এখন আপাতত থাকবেন। এমন ধারণা করা যাচ্ছে যে সেই সাব জেলেই বিচার কাজ পরিচালিত হবে এই সেনা কর্মকর্তাদের। এখন প্রশ্ন হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সেনানিবাসের ভেতরের একটা ভবনকে সাব জেল বলেছে বটে, সেই প্রজ্ঞাপনে বলে নাই কাদের আটক রাখবে, সেই প্রজ্ঞাপনে এ কথাটাও পরিষ্কার করে নাই যে 15 জন সেনা কর্মকর্তাকে তো সেনা বাহিনীর তরফে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান আমাদের জানিয়েছিলেন যে তারা টিভির স্ক্রল দেখে, তাদের কাছে কোনো গ্রেফতারি পরোয়ানাও পৌঁছায় নাই, তারা টিভির স্ক্রল দেখে অভিযুক্ত হয়েছেন বলে যেসব সেনা কর্মকর্তা জেনেছেন তাদেরকে তারা রিপোর্ট করতে বলেছেন, তারা রিপোর্ট করেছেন, তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাদের হেফাজতে রেখেছেন। এখন তারা কি গ্রেফতার হয়েছেন? গ্রেফতারি পরোয়ানা কি সেনা সদরে পৌঁছেছে? গ্রেফতার করে সেনা হেফাজতে রেখে দেওয়া মানে সেনা কোর্টে বিচারের জন্য সেনাবাহিনী গ্রেফতার করতে পারে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে বা দেশের আদালতে বিচার হতে হলে তো পুলিশকে গ্রেফতার করতে হবে। তাহলে কি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে? পুলিশ কি গ্রেফতার করেছে বলে কোনো কাগজে লিখেছে যে এই মামলায় এই আসামিকে এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, নাকি এখনো তারা সেনা হেফাজতে সেনা সদরের মানে দায়িত্বেই আটক অবস্থায় আছেন? মানে এই বিষয়গুলো কিভাবে পরিষ্কার হবে? এদের এখন যে বিচার হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কারাগার ঘোষণা করলো, অস্থায়ী কারাগার ঘোষণা করলো, সেই আদালতে বিচার করবেন কে? সেই আদালতে বিচার কি মার্শাল ল আইনের অধীনে হবে, মানে সামরিক আইনের অধীনে হবে? সামরিক সেনা সদরের জাজেরা করবেন, নাকি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর বিচারক তারা যাবেন, গিয়ে ওই অস্থায়ী কারাগারে বিচার করে আসবেন, নাকি অস্থায়ী কারাগার থেকে পুলিশের ভ্যানে করে? আপনাদেরকে তো আমি অসংখ্যবার বলেছি যে সবচেয়ে বড় ভয় বাংলাদেশের সেনাবাহিনীর জেনারেলদের এবং জেনারেল ওয়াকারুজ্জামানের, যে আর্মি অফিসারদেরকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হচ্ছে এই দৃশ্য তিনি তার ব্রাদারদের, এই ফেলো অফিসারদের ব্রাদারদের এই অবস্থায় পড়ার দৃশ্য দেখতে চান না। সেনা অফিসাররা পুলিশের প্রিজন ভ্যানে বসে আছেন, এই অপমান সেনাবাহিনীর অফিসাররা নিতে রাজি না। তো তারা এখন এই সাব জেল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত পর্যন্ত কি করে যাবেন? বাংলাদেশে দেখেন আর্মি অফিসারদের মানে সম্মান মর্যাদাটা, মানে কেন তারা বলবেন না, মানে বারবার দুষ্টুমি করে বলছি বটে ব্লাডি সিভিলিয়ান, কিন্তু তারা আমাদেরকে কেন ব্লাডি সিভিলিয়ান বলে গালি দেবেন না? দেখেন বাংলাদেশের সর্বশেষ পুলিশ প্রধান, মানে ওই আগস্ট পর্যন্ত যেই পুলিশ প্রধান ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি কিনা ওয়াকারুজ্জামানের সঙ্গে একত্রেই ছাত্র জনতার আন্দোলন মোকাবেলায় কাজ করছিলেন শেখ হাসিনার শাসনামলে, সেই চৌধুরী আব্দুল্লাহ মামুন তো পুলিশের হেফাজতে বহুদিন ধরে আটক, মানে তাকে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হচ্ছে। তিনি এখন রাজসাক্ষী হয়ে একটু নরম আচরণ পাচ্ছেন, মানে আশা করা যায়, মানে তিনি প্রত্যাশা করছেন, আদালতও তাকে কথা দিয়েছে রাজসাক্ষী যেহেতু হয়েছেন কাজে তার শাস্তিও যেমন কমবে, তার প্রতি আচরণও মানে বেশ ভালো হয়ে এসেছে। কিন্তু
মানে প্রতিদিন বাংলাদেশের সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, কয়েক দফার মন্ত্রী সবাইকে আমরা দেখছি, মানে 70-80 বছর বয়সী লোকদের আমরা দেখছি পেছনে হাতকড়া বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে আদালতে, নিয়ে আসছে আদালত থেকে। হ্যাঁ, সেই পথে তো ধরেন ডিম মারা হচ্ছে, তাদের গায়ে হামলা করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, এসব দৃশ্য তো দেখেছি আমরা। তো তাহলে দেখেন বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, পুলিশ প্রধান, পুলিশ অফিসার কারো সম্মান নাই। সম্মান আছে একমাত্র আর্মি অফিসারদের, যে কারণে আর্মি অফিসারদের কিছুতেই সিভিলিয়ান আদালতে নেওয়া যাবে না। এখন তাজুল ইসলাম কি সেটা মেনে নেবেন? দেখেন, একদিকে যেমন সেনা সদর থেকে বলেছে গ্রেফতারি পরোয়ানা পায় নাই তারা, এখনো তারা নিজেরাই গ্রেফতার করেছে, নিজেরাই হেফাজতে রেখেছে, এবং সেই ব্যক্তিদের রেশন, বেতন, চাকরি সবই অব্যাহত আছে। তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা হওয়া মাত্র এদেরকে আর্মির চাকরি থেকেও চ্যুত করা হয় নাই। তাহলে দেখেন, একদিকে তারা এটা বলছে, তাজুল ইসলাম বলেছেন যে কেউ যদি গ্রেফতার করে থাকে, সেনাবাহিনীও যদি তাদেরকে গ্রেফতার করে থাকে, তাদেরকে আদালতে উপস্থিত করতে হবে। এই অস্থায়ী কারাগারের ঘোষণার পরেও কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে কোনো জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করা হবে সেটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো আইন অনুযায়ী কাজটা করতে হবে। আসামিকে যদি গ্রেফতার করা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে, সেটা সংবিধান, ট্রাইব্যুনাল আইন ও ফৌজদারি কার্যবিধিতে আছে। তারপর আদালত তাকে যেখানে রাখতে বলবেন সেখানে রাখবে। দেখেন, সেনা সদর থেকে বলেছে সেই 8 তারিখ বুধবার এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার খবর তারা যখন টিভি স্ক্রলে দেখেছেন, তারপর থেকে এই হেফাজতে এনেছেন। এখন পর্যন্ত কিন্তু সেনা সদর তাদেরকে আদালতে হাজির করে নাই। কিন্তু বাংলাদেশের আইন বলে যে কোনোভাবে কাউকে গ্রেফতার করা মাত্র 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। দেখেন, এই যে সেনাবাহিনীর গ্রেফতারের স্বভাব, সেনাবাহিনী তো সিভিলিয়ানদের গ্রেফতার করে করে এই বিপদে পড়লো, এই যে নিয়ে আসা, গ্রেফতার করা, তুলে আনা, জিজ্ঞাসাবাদ করা, সেগুলো তো আমলের পর আমল ধরে চলেছে। পুরো 11 সময় চলেছে, অপারেশন ক্লিন হার্টের সময় চলেছে, বিএনপির সময়ে, হ্যাঁ, তো এই আয়নাঘর কাণ্ডে তো চলেছেই। এই বিষয়টা দেখেন, যখনই কোনো বাহিনী যে কোনো ব্যক্তি গ্রেফতার করবে তখন তাকে কিন্তু, যখন যৌথ বাহিনীর অপারেশনও চলে, যখন আর্মির কাছে গ্রেফতারের অধিকার দেওয়া থাকে, তখনও সুস্পষ্টভাবে বলা আছে আইনে, বাংলাদেশের আইনে, যে 24 ঘন্টার মধ্যে আদালতের কাছে হাজির করতে হবে বা থানায় নিয়ে যেতে হবে। তো সেনাবাহিনী কি তাদের 15 জন সেনা কর্মকর্তার ক্ষেত্রে সেটা করলো? তার মানে সরকারের একটা অংশের সঙ্গে আপোষ রফার চেষ্টা হচ্ছে বটে, কিন্তু সেটা কি আইন অনুযায়ী হচ্ছে কিনা, সেটা কি ন্যায় বিচারের ভিত্তিতে হচ্ছে কিনা, মানে সকলের জন্য আইন সমান, আইন কাউকে বিশেষভাবে সুবিধা দেয় না, কাউকে বিশেষভাবে ঘৃণার চোখেও দেখে না, সেই নীতিকে অনুসরণ করা হচ্ছে। তাহলে কি করে এই ঘটনাটা ঘটতে পারে যে সেনানিবাসের ভেতরে অস্থায়ী কারাগার? নাকি সেনানিবাসের ভেতরে এই অস্থায়ী কারাগার ঘটতে যাচ্ছে সে কারণে, যে কারণটি আমি আপনাদেরকে বলেছি, যে সেনাবাহিনীর ভেতরে এই সন্দেহ আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলাগুলোই শেষ মামলা নয়, আরো প্রায় 100-150 সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা আসতে যাচ্ছে, জুলাই আগস্ট সংক্রান্ত মামলাগুলো, এবং যেই মামলা থেকে আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও বাঁচার কোনো উপায় নাই। তার মানে সেনাবাহিনী কি সরকারের সাথে এখন এমন একটা আপোষ রফায় যেতে চাইছে যে তারা সেনাবাহিনীর ভেতর থাকবেন, সেনাবাহিনীর নজরদারিতে থাকবেন, হেফাজতে থাকবেন, আর বিচারের মতো বিচার চলবে, তারপর বিচারে যারা দোষী সাব্যস্ত হলে তারপর তাদেরকে সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে এবং তারা শাস্তি পাওয়া শুরু করবেন, এমন একটা ব্যবস্থাপনায় যেতে চাইছে? তো সেটা কি আসলে বাংলাদেশের বেসামরিক আদালতের বিচারক, কৌশলী, তারা কি সেনানিবাসের ভেতরে গিয়ে আলাদা করে এই বিচার চালালে সেই বিচার কি আসলে ন্যায়সঙ্গত বিচার হবে? সেই বিচার কি নিরপেক্ষ থাকতে পারবে, নাকি সেই বিচারের উপর বাংলাদেশের সেনাবাহিনী একটা চাপ সৃষ্টি করবে? এই প্রশ্নগুলো করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, অস্থায়ী কারাগারের কথা বললেই মনে পড়বে আপনাদের সকলেরই যে 11 সরকারের সময় সাব জেলে, সংসদ ভবন এলাকায় 2টো বাড়িতে ছিলেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদেরকে কিন্তু পুলিশই গ্রেফতার করেছিল।
দেখেন, সুনির্দিষ্ট মামলায় পুলিশ গ্রেফতার করে আনলো এবং পুলিশ গ্রেফতার করবার পর তাদেরকে আদালতে না, তাদেরকে কারাগারে, সাধারণ কারাগারে না পাঠিয়ে, দুজনেই যেহেতু তখন সাবেক প্রধানমন্ত্রী, সেই সম্মান থেকে তাদেরকে একটা সাব জেলের মধ্যে রাখা হলো। কিন্তু সেই ঘটনা আর গুম খুন হত্যার সঙ্গে জড়িত বলে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে ফেলেছে, গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছে, সেই আর্মি অফিসারদের ক্ষেত্রে একই রকম কি হয় ব্যাপারটা? এবং সাব জেল শেখ হাসিনা খালেদা জিয়ারও যে ছিল, সেটাও তো শেখ হাসিনা খালেদা জিয়া কোনো ক্যান্টনমেন্টের ভেতর না, মানে কোনো সুরক্ষিত, কোনো বিশেষ বাহিনীর সুরক্ষিত এলাকার ভেতরে না। তো সেই জায়গায় পুলিশ প্রশাসন দ্বারা তারা গ্রেফতার হলেন, পুলিশ প্রশাসনের পরিচালিত কারাগার সাব জেলে তারা থাকলেন। সেনানিবাসে সেনাবাহিনীর দ্বারা পরিচালিত কারাগারের ভেতরে রেখে বেসামরিক আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিভাবে বিচার সম্ভব? আমার মনে হয় এটা এখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের সেনাবাহিনী এদের পরিষ্কার করা দরকার। আপাতত আপনি আমি ব্লাডি সিভিলিয়ান এইটুকু বুঝি যে কোনোভাবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসারদেরকে সিভিলিয়ান আদালতে প্রিজন ভ্যানে করে পুলিশের হাতে দিয়ে পৌঁছে দিতে রাজি না। তারা তাদের সেনা অফিসারদেরকে আদালতে বিচারের মুখোমুখি করতে, তাদের হেফাজতের বাইরে নিতে রাজি না। তারা তাদের আর্মি অফিসারদেরকে তাদের আইনে সেনাবাহিনীর হেফাজতে সেনানিবাসের ভেতরেই বিচার করতে চায়।